হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ইউটিউব যে পেজ রয়েছে সেখান থেকে তোমাদের জন্য যে লেকচারের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিলোসফি এসএসসি রিলেটেড যে টপিক আছে সাইকোলজি, তার একটা ইম্পর্টেন্ট পোর্শন বুদ্ধি। তো বুদ্ধি অনেকটা বড় একটা টপিক। তোমরা জানো যে বুদ্ধি কি, বা বুদ্ধির যে অভিক্ষা, যে টেস্টগুলো হয় সেগুলো আমাদের পড়তে হয়। বুদ্ধির বিভিন্ন ধরনের বুদ্ধির যে মতবাদগুলো রয়েছে সেগুলো জানতে হয়। তো একটা ক্লাসে সবটা দেওয়া সম্ভব নয়, বা ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে যায়, তো একটা মানে কি বলবো, বর্ডম চলে আসে। তার জন্য আমাদের কিছু সিলেক্টিভ অংশ থেকেই আজকে ক্লাসটা আয়োজন করা হয়েছে। বাকি যেটা থাকবে সেটা তোমাদের প্রশ্নের মাধ্যমে পরের ক্লাসে আসবে, সেই পোর্শনটুকু। ওকে, তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আশা করি দেখতেই পাচ্ছ পিপিটিতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, দেখো বুদ্ধি কথাটা, আমরা তো মনোবিদদের বিভিন্ন মতবাদ এগুলো আমরা জানবো, কারণ আগেও তোমাদের বলেছি যে এইগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক জায়গা। যে সংজ্ঞা বলো, বইয়ের নাম বলো, এগুলো সব আমাদের স্ট্যাটিক, মানে অ্যাজ ইট ইজ। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে রাদার। ওকে, তো সেখান থেকে আমাদের কিছু বলার নেই। বিভিন্ন মনোবিদদের মত রয়েছে, যতটা মানে পারবো আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো সাধারণ অর্থে দেখো, আমরা যদি সাধারণ সেন্সে বলি যে বুদ্ধি, প্রথমত বুদ্ধির টার্মটা কোথা থেকে এসছে না, বুদ্ধির টার্মটা এসছে যে ইন্টেলিজেন্স যে টার্মটা, সেটা কোথা থেকে এসছে আমরা জানছি যে ইন্টেলিগিরি। ওকে, তো এই ইন্টেলিগিরিটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, এবং এই ইন্টেলিগিরির যে মানেটা যদি আমরা দেখি সাধারণ অর্থে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। এবং এটাকে যদি তোমরা সাধারণভাবে বুদ্ধির আমরা সাধারণ সেন্সে বা কমন সেন্সে আমাদের ডে টু ডে লাইফে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখব যে সেখানে বুদ্ধি হচ্ছে এক ধরনের, আমরা বলতে পারি যে মানসিক ক্ষমতা। ঠিক আছে, এবং কেন মানসিক ক্ষমতা? কারণ এটা আমাকে শিখনে সাহায্য করে, আমার শিখন ক্ষমতাকে বৃদ্ধি করছে। তারপরে পরিবেশ থেকে আমাদের যে নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি, তার সঙ্গে আমাদের অভিযোজন করতে সাহায্য করছে, সেগুলো আমাকে স্মৃতিতে স্টোর করতে সাহায্য করছে, এবং সেই যে নতুন নতুন সমস্যাগুলো আমরা পাচ্ছি সেগুলোর সমাধান করার আমার একটা ক্ষমতা, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তো সাধারণ অর্থে কিন্তু আমরা বুদ্ধি বলতে এইটাই বুঝি, যে এবিলিটি টু লার্ন, কোনো কিছুকে নতুন কিছু শেখা, তারপরে হচ্ছে যে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, রাইট? তারপরে শিখনের সাহায্য করা, আমাদের শিখন ক্ষমতা, তারপরে স্মৃতি আমাদের ধরে রাখা, সংরক্ষণ করা মস্তিষ্কে সেই তথ্যটা, যে তথ্যটা আমরা পাচ্ছি। তো সাধারণ অর্থে আমরা বুদ্ধি বলতে এইটুকুই বুঝছি। ঠিক আছে, যে নলেজ অ্যাকুইজিশনে সাহায্য করছে, আমার আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করছে, আমার প্রবলেম সলভিংয়ে সাহায্য করছে। ওকে, তো আমরা এখানে কিছু, তোমরা বইতে প্রচুর মানে মত পাবে যে এই মনোবিদ এটা দিয়েছেন বা অমুক মনোবিদ এই কথা বলেছেন। তার মধ্যে থেকে কিছু পয়েন্ট আমরা এখানে অ্যাড করেছি। দেখো, যে মনোবিদ স্টার্ন, হ্যাঁ, মনোবিদ স্টার্ন হচ্ছেন যে, জাস্ট এক মিনিট, হ্যাঁ, তো মনোবিদ স্টার্ন কি বলছেন দেখো, উনি বলছেন যে ইন্টেলিজেন্স ইজ আ জেনারেল ক্যাপাসিটি। মানে এখানে বুদ্ধি হচ্ছে, উনি বলতে চাইছেন যে জীবনের নতুন সমস্যা এবং পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের একটা ক্ষমতা। ওই যে একটু আগে বললাম যে সাধারণ সেন্সে আমরা যে বুদ্ধির টার্মগুলো আমরা পড়লাম, ওগুলোই কিন্তু বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে বিশেষ বিশেষ একটা অর্থে ব্যবহার করেছেন। তো তোমরা যখন পড়বে তখন এইভাবে পড়বে, যে অনেক সময় হয় না যে আমাদের গুলিয়ে যায় সংজ্ঞা, যে ইনি এটা বলেছেন না, পরীক্ষার হলে গিয়ে মনে হয় না না উনি বলেছেন। স্টার্নের সংজ্ঞাকে আমরা গুলিয়ে ফেলি হয়তো গিলফোর্ডের সঙ্গে, বা আরও যারা আছেন স্টরার্ডের সঙ্গে। তো তোমরা যখন পড়বে, আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস, যে এইভাবে পড়বে যে ওই পার্টিকুলার নামটার সঙ্গে, দেখো সিমিলারিটি তোমরা এখানে পাবে। আবারও বলছি, সংজ্ঞার ক্ষেত্রেও কিন্তু সিমিলারিটি থাকবে। তোমাদের কাজ হবে যে ওই পার্টিকুলার মনোবিদটা
তার সংজ্ঞাতে কি আলাদা কথা বলেছেন। দেখো এখানে গিলফোর্ডের সংজ্ঞাতেও বলা হয়েছে যে একটা নির্দিষ্ট ফলাফলের উদ্দেশ্যে বিশেষ ক্ষেত্র সাপেক্ষে যে কর্ম সম্পাদন করা হয়, উনি কিন্তু এইটুকু বলছেন। আবার এখানে স্টার্ন বলছে নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের ক্ষমতা। আমরা নতুন একটা সমস্যা পেলাম, তার সমাধানের যে আমার ক্ষমতা, সামঞ্জস্য বিধান করা, মানিয়ে নেওয়া, এগুলোর কথা বলছেন। তো এক্স্যাক্ট কি টার্মটা বলেছে, এটা কি পয়েন্ট হিসেবে একটা দুটো ওয়ার্ডে তোমরা লিখে রাখবে। কাজে কি হবে, তাহলে যখন অ্যান্সার করতে হবে তখন কিন্তু ওই কি পয়েন্ট দিয়েই তোমাকে কিন্তু মানে মনে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে শর্টকাট এবং কি বলবো যে মনে রাখার একটা ভালো উপায় বলতে পারো। ওকে, দেন তোমরা সংজ্ঞাগুলো তো পড়বেই, এগুলো সংজ্ঞা তো বোঝানোর কিছু নেই। সেরকমভাবে দেখো টার্ম্যান কি বলছেন, টার্ম্যান বলছেন যে বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। এটা খুব ইম্পর্টেন্ট ওনার একটা মতবাদ, যে আমরা অ্যাবস্ট্রাক্ট যে থিঙ্কিংগুলো করতে পারি, যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংগুলো আমাদের কি কি, যেরকম ধরো আমরা মানে হয় না যে কোনো সংখ্যা সম্পর্কে ভাবছি, কোনো লজিক্যাল থিঙ্কিং করছি, এই জায়গাগুলোর কথা উনি বলছেন। তো সংজ্ঞাগুলোকে বোঝানোর কিছু নেই, আবারও বলছি এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে একদম এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা মতবাদ, টার্ম্যানের মতবাদ, যেটা হচ্ছে বিমূর্ত চিন্তন করার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। রাইট, তেমনি দেখো ডি ওয়েসলার বলছেন যে পরিবেশের সঙ্গে ব্যক্তি সামগ্রিকভাবে উদ্দেশ্যপূর্ণ কাজ করার ক্ষমতা, যুক্তিমূলক চিন্তন করা, যথাযথ কর্ম সম্পাদনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি সংক্রান্ত এই মতবাদগুলো আমরা পেলাম। প্রথমে আমরা জানলাম যে বুদ্ধির টার্মটা কোথা থেকে এসছে, যে ইন্টেলিগেরি থেকে এসছে, ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে আমরা যদি বুঝি যে এবিলিটি টু লার্ন, এবিলিটি টু থিঙ্ক, তারপরে নতুন নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, শিখনের ক্ষমতা, সামঞ্জস্য বিধানের ক্ষমতা, এগুলো আমরা বুঝি এবং বিভিন্ন মনোবিদদের মতগুলো আমরা পড়বো, সেগুলো আমরা কিন্তু মনে রাখবো, মুখস্থ করার চেষ্টা করব এবং ঠিকভাবে কিভাবে মনে রাখা যায় সেটা চেষ্টা করব, যাতে গুলিয়ে না যায়। তার জন্য 1-2 পয়েন্ট করে একটা দুটো টার্ম কিছু তো আলাদা থাকবে মনে রাখার জন্য, সেটা কি পয়েন্ট হিসেবে আমরা লিখে রেখে মুখস্থ করব। ঠিক আছে, এগুলো সব সংজ্ঞার ক্ষেত্রেই বলছি, শুধু পার্টিকুলার বুদ্ধির যে সংজ্ঞা তার ক্ষেত্রে বলছি এমনটা নয়। এবার এই যে বুদ্ধির প্রকৃতি, তাহলে কি আমরা যদি দেখি যে বুদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতা এবং এগুলোকে আমরা শিখনের ক্ষমতা, অভিযোজনের ক্ষমতা এরকম বলতে পারি। ঠিক আছে, তারপরে এই প্রকৃতিকে যদি আমরা বুঝতে চাই তখন আমাদের বুদ্ধির কিছু তত্ত্বের প্রয়োজন। বিভিন্ন তত্ত্ব আমাদের কারা দিয়েছেন সেগুলো তোমাদের কিছু মেনশন করা আছে, কিছু টপিক তোমাদের আই থিঙ্ক মেনশন করা আছে, যে দেখবে যে এগুলো তোমাদের পড়তেই হয়, যেরকম 2 ফ্যাক্টর থিওরি, মাল্টি ফ্যাক্টর থিওরি, ইউনিফ্যাক্টর থিওরি। এই তিনটে নাম খুব সম্ভবত তোমাদের মেনশন করা আছে, নাম নয় সরি টপিক। কিন্তু তোমাদের আমার যেটা টিপস, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে বুদ্ধির এই তিনটে মাত্র টপিক নয়, বুদ্ধির তত্ত্ব এই তিনটে নয়, বুদ্ধির অনেক তত্ত্ব আছে। তোমরা অন্তত পক্ষে এই তিনটে যেহেতু আমাদের মেনশন করা আছে, এই তিনটে আমরা পড়বো, তিনটে আমরা ডিটেলে পড়বো, এর ভিতরে যে তত্ত্বগুলো আছে আমরা জানবো। কিন্তু এর সঙ্গে আমরা আর কি করব, বুদ্ধির যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে তার নামগুলো অন্তত দেখে যাব, যে যদি প্রশ্ন দিয়ে দেয় তাহলে যেন আমাদের ছেড়ে আসতে না হয়। নামগুলো মানে অমুক মনোবিদ অমুক তত্ত্ব দিয়েছেন, রাইট? তো সেগুলো আমি এখানে যদিও সবটা তোমাদের অ্যাড করিনি, 3-4টে অ্যাড করেছি, এক্সট্রা যেগুলো আমি এখানে নামগুলো বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমরাই হেল্পফুল হবে আশা করি। ওকে, আর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে তোমাদের সাইকোলজি রিলেটেড, এসএসসিকে মাথায় রেখেই সেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যারা দেখেছো তাদের থ্যাংক ইউ, এবং যারা দেখোনি নিজেদের দরকার মনে করলে দেখে নিও, কারণ আশা করি তোমরা সেখান থেকে লাভবান হবে এবং আমাদের পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশান আসলে তোমরা ইনস্ট্যান্ট সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, আমি তোমাদের 3-4টে টপিক আগে যেগুলো রয়েছে সেগুলো একটু বলে নিই, দেন আমি যে এক্সট্রা নামগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, রাইট? তাহলে দেখো, এই প্রথমত আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ফ্যাক্টর থিওরি।
বুদ্ধির বিভিন্ন তত্ত্ব আমরা পড়লাম, এখন হচ্ছে মানে বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আমরা জানবো বললাম। তার প্রথম যে তত্ত্বটা আমাদের পড়তে হয় এবং আমাদের সিলেবাসেও আছে যে 2 ফ্যাক্টর থিওরি। এখানে প্রথমত বলে রাখা দরকার এটা কে দিয়েছেন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিটিশ মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান, হ্যাঁ, চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান, পুরো নামটাও আমরা মনে রাখবো, চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান 1904-এ এটা দিয়েছেন, 2 ফ্যাক্টর থিওরিটা দিয়েছেন। এবং আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে এটা কি নামে প্রকাশ হয়েছিল, যে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। ওকে, তাহলে এই জিনিসটাও আমরা মনে রাখবো। কে বলতে পারে যে এখান থেকেও আমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে যে ওনার 2 ফ্যাক্টর থিওরিটা কোথায় এসেছিল, যদিও এতটা ডিপলি হয়তো দেবে না, ডিরেক্টই দেবে, কিন্তু তাও যেহেতু এটা একটা ফেমাস থিওরি তাই আমাদের এইভাবে একটুখানি পড়ে নেওয়াটা দরকার, ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখাটা দরকার। যে স্পিয়ারম্যান দিচ্ছেন উনি একজন ব্রিটিশ মনোবিদ ছিলেন, চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান। ওকে, 1904-এ আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে দিচ্ছেন জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড প্রবন্ধে। রাইট, ক্লিয়ার? এটুকু দ্বি উপাদান তত্ত্ব দিচ্ছেন। এবার এই যে দ্বি উপাদান টার্মটা আমরা বারবার বলছি, এটা কি? দেখো স্পিয়ারম্যান বলছেন যে কোনো রকম বৌদ্ধিক কাজের জন্য আমার কি হচ্ছে, যে দুটো ভিন্ন জাতীয় ক্ষমতা বা শক্তির সমন্বয়ে আমার এই কাজগুলো হয়। সেগুলো কি? উনি বলছেন যে আমাদের সাধারণ মানসিক ফ্যাক্টর থাকে, আমরা দুটো জিনিস খুব সাধারণভাবে বুঝবো। আমি তোমাদের এখানে একটা ডায়াগ্রামও অ্যাড করেছি যেটার জন্য তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো একটা সাধারণ উপাদান থাকছে আর একটা আমাদের বিশেষ উপাদান থাকছে, রাইট? এবং আমরা এখানে আর কি পড়বো, দেখো বইয়ে তো আবারও বলছি অনেক বইতে অনেক থিওরি পাবে, অনেক জায়গায় অনেক কিছু পাবে, সেখান থেকে আমাদের কি পড়তে হবে এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচ্য বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি, যে আমি ওই জায়গাটা থেকে এমন বিশেষ কি আছে যে পড়বো। দেখো স্পিয়ারম্যানের তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, এটা আমরা সবাই জানি, রাইট? কিন্তু এক্সট্রা আমি কি পড়বো, মানে এখানে আমাকে মেন কি মনে রাখতে হবে সেটা আমাকে দেখতে হবে। তো পিপিটিটা আমরা আগে দেখে নিই। যে দেখো অপর যে উপাদানটা, একটা হচ্ছে জি ফ্যাক্টর, একটা হচ্ছে আমাদের এস ফ্যাক্টর, রাইট? তাহলে দুটো ফ্যাক্টর আমি আপাতত নাম হিসাবে বুঝলাম, যে একটা হচ্ছে আমার জি ফ্যাক্টর আর একটা হচ্ছে আমার এস ফ্যাক্টর। ক্লিয়ার? এবার এই যে জি ফ্যাক্টরটা কি, এই জি ফ্যাক্টরটাকে উনি বলছেন যে জেনারেল ফ্যাক্টর, যেটা হচ্ছে আমার সকল রকম বৌদ্ধিক কাজ করার জন্য আমার প্রয়োজন হয়। তাহলে কি বললাম, যে সকল রকম বৌদ্ধিক কাজের জন্য আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার জি ফ্যাক্টর, রাইট? এই জি ফ্যাক্টরের কিছু বৈশিষ্ট্য আমি মনে রাখবো। কেন মনে রাখবো? এস ফ্যাক্টরেরও কিছু বৈশিষ্ট্য আমি মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ কি হয়, অনেক সময় দেখা যায় যে এরকম প্রশ্ন তোমাদের দিয়ে দিল, যে 3-4টে স্টেটমেন্ট ধরো এখানে দিয়ে দিয়েছে, রাইট? 3-4টে স্টেটমেন্ট দেওয়ার পরে সেখানে ধরো জি এবং এস এর বৈশিষ্ট্যটা মিলিয়ে দিয়ে দিয়েছে, তোমাকে তার মধ্যে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে কোনটা আমার জি ফ্যাক্টরের পার্টিকুলার বৈশিষ্ট্য। মিল থাকতেই পারে, কিন্তু এক্স্যাক্ট কোনটা শুধু জি এর জন্য যায় আর কোনটা এস এর জন্য যায়, তোমার যদি সেটা না জানা থাকে তাহলে কিন্তু সেই অ্যান্সার তুমি করে আসতে পারবে না। কাজে এভাবে তোমরা যখন পড়বে নিজেদের মানে একটুখানি অ্যানালিসিস করে পড়বে যে কি প্রশ্ন আসতে পারে। যে প্রশ্ন বানাচ্ছে তিনি তো মানে অলমাইটি নন, তিনিও কিন্তু বেশ কিছু বই পড়ে থিওরি দেখে প্রশ্ন হয়তো বানাচ্ছেন। কাজেই তোমরাও যখন পড়বে এইভাবে পড়বে যে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো এখানে জি এর বৈশিষ্ট্য আছে। জি এর বৈশিষ্ট্যটা কি, যে জি হচ্ছে একটা মানে এই যে জেনারেল ফ্যাক্টর, জি মানে এখানে শর্টে বুঝে নাও যে জেনারেল ফ্যাক্টর, এটা হচ্ছে সেই বৌদ্ধিক উপাদান যেটা আমাদের জন্মগত, রাইট? যেটা আমাদের জন্মগত বা বংশগত। এটার সঙ্গে এস এর কিন্তু পার্থক্য আছে, যখন এসটা বলবো তখন বুঝতেই পারবে। জি হচ্ছে আমার জন্মগত বা বংশগত, ঠিক আছে? মানে এই ধরনের এই উপাদানটা নিয়েই ব্যক্তি জন্মগ্রহণ করছে। তারপরে আরেকটা জিনিস মনে রেখো, যে সমস্ত বুদ্ধিমূলক কাজের জন্য জি সর্বজনীনভাবে বিদ্যমান, রাইট? মানে এই ধরনের উপাদান আমার সর্বজনীন। কথা তোমাকে ঘুরিয়েই দিতে পারে, হয় এটা দিয়ে দিতে পারে বা এটা বলতে পারে জি হচ্ছে সর্বজনীন, বা এটা তোমাকে বলতে পারে যে সমস্ত বুদ্ধিমূলক কাজের জন্য আমার জি সর্বজনীনভাবে বিদ্যমান থাকছে, ঠিক আছে?
তারপরে আরেকটা হতে পারে, দেখো যে একই ব্যক্তির বিভিন্ন কাজে জি গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে আলাদা, রাইট? গুণগতভাবে এক মানে কোয়ালিটেটিভলি সে এক হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি পরিমাণটা তার আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? এবং জি ব্যক্তিতে ব্যক্তিতে কিন্তু গুণগতভাবে পৃথক হয়। যেরকম আমার যে সাধারণ যে এবিলিটি বা সাধারণ যে ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর নিয়ে আমি জন্মেছি, তোমরা যারা আছো তাদের প্রত্যেকের মধ্যে আলাদা আছে, তো সেটা আমাদের গুণগতভাবে আলাদা, রাইট? কোয়ালিটেটিভলি ডিফারেন্ট, ওকে? ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা। তাহলে আমরা জি এর কিছু বৈশিষ্ট্য জানলাম, এবং এরপর যেটা আছে দেখো এস এর বৈশিষ্ট্য। প্রথমেই বলেছিলাম এটা একটা বিরাট পার্থক্যের জায়গা, যে জি হচ্ছে আমার জন্মগত, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। জি হচ্ছে আমার জন্মগত, কিন্তু এস ফ্যাক্টর যেটা স্পেশাল ফ্যাক্টর সেটা কি, বা বিশেষ যে ক্ষমতা সেটা আমার অর্জিত, মানে অর্জন করছি আমি। মানে ব্যক্তি কি হচ্ছে না, জন্মের পর বিভিন্ন ধরনের কাজ কর্মের দ্বারা সে অর্জন করছে, অনুশীলন করছে, রাইট? দেন দেখো একটা মাত্র বুদ্ধিমূলক কাজে এখানে বলা হচ্ছে যে এসটা হচ্ছে যে সীমাবদ্ধ থাকছে। যেরকম কোনো গানের জন্য, মানে কেউ ধরো ভালো গান করে, তার জন্যই একটা বিশেষ মানসিক ক্ষমতার দরকার হয়। কেউ ভালো ডান্স করে, তার জন্য ওই পার্টিকুলার কাজের জন্যই কিন্তু ওই এসটা সীমাবদ্ধ থাকছে, ঠিক আছে? তারপরে একই ব্যক্তির বিভিন্ন কাজে এস কিন্তু বিভিন্ন হয়, এস এর গুণগত মান ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হয়, ওকে? তাহলে আমরা জি এবং এস এর কিছু বৈশিষ্ট্য দেখলাম। তাহলে এবার আমরা একটা ডায়াগ্রাম, দেখো এই ডায়াগ্রামটা আমি অ্যাড করেছি তোমাদের বোঝার জন্য, যে দেখো আমাদের সাধারণত একটা দরকারই হচ্ছে আমাদের বুদ্ধি, যে মানুষের যে আমাদের যে মানসিক যে ক্ষমতা রয়েছে, যে সকল রকম বৌদ্ধিক কাজের জন্য আমার দরকার হচ্ছে, সেটা হচ্ছে আমার জি। এবার ধরো যে কি হচ্ছে, যে কাউকে ধরো লজিকের প্রবলেম সলভ করতে বলা হয়েছে বা ম্যাথের প্রবলেম সলভ করতে বলা হয়েছে, তার জন্য কিন্তু তার এবার জিকে তো আমি বলেছি যে জি হচ্ছে আমার সব কাজের জন্য বর্তমান, মানে সব কাজের জন্য আমার লাগছে, সব কিছুর জন্য। কিন্তু এসটা হচ্ছে যে স্পেশাল ভাবে আসছে, যে দেখো কারোর যদি এস ফ্যাক্টরটা বেশি থাকে ওই পার্টিকুলার কাজের জন্য, যেমন ম্যাথ করার জন্য বলো, লজিক করার জন্য বলো, কম্পিউটার শেখার জন্য বলো, তো তখন কি হচ্ছে যে ওই এসটা তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই এসটা তখন ওই বিশেষ এসটা বা বিশেষ লজিকের বুদ্ধি বা বিশেষ গাণিতিক বুদ্ধিটা তার সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার আউটকামটা আরো বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন রকম যে কাজের জন্য আমার ধরো এখানে এই যে S1 বলো, S2 বলো, S3 বলো, এগুলো কি না বিশেষ মানসিক ক্ষমতা 1, বিশেষ মানসিক ক্ষমতা 2, বিশেষ মানসিক ক্ষমতা 3, এইভাবে আসছে। তাহলে এস আমাদের হচ্ছে অর্জিত, আমরা কি করছি যে বিভিন্ন কাজের মাধ্যমে অনুশীলনের দ্বারা সেগুলোকে আমরা শিখছি, এবং ব্যক্তির যে ভিন্ন ভিন্ন কাজ সেখানেও কিন্তু পার্থক্য সেখানে একটা রয়ে যাচ্ছে। যেরকম কোনো বিশেষ কাজের জন্য ধরো কেউ গানে ভালো, কেউ নাচে ভালো, কেউ ডান্সে ভালো, কেউ মিউজিকে ভালো, কেউ ম্যাথে ভালো। আমরা বলি সবাই যে ম্যাথের মাথা ভালো হবে এমনটা না, যাদের ভালো তাদের কি হচ্ছে না ওই এসটা কিন্তু তার অ্যাড হচ্ছে, সবারই অ্যাড হচ্ছে, কিন্তু এখানে কম বেশি থাকছে। এই যে বলছি আমরা পরিমাণ ভেদে কিন্তু পার্থক্য হচ্ছে, পরিমাণটা আলাদা হচ্ছে, কারণ আমরা দেখেছি জি এর ক্ষেত্রেও পরিমাণটা আলাদা আলাদা হয়, ঠিক আছে? এবং এসের যে গুণগত মান, যে কোয়ালিটি, যে স্পেশাল এবিলিটি, আমার ধরো স্পেশাল এবিলিটি রয়েছে, আমি তাড়াতাড়ি বিষয়গুলোকে অ্যাকোয়ার করতে পারছি বুদ্ধি দ্বারা, কেউ পারছে না, তাহলে তার একটা কম আছে, এই কারণে পাচ্ছে না। সে লজিক ম্যাথ করতে দেখবে আমরা ম্যাথ যখন শেখাই বা লজিক আমরা যখন শেখাই তখন কি হয়, খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। এই অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, তার জন্য এসটা তার বেশি আছে, তাই এটা করতে পারছে। তাহলে আমাদের এই স্পিয়ারম্যানের থিওরিটা আশা করি তোমাদের ক্লিয়ার আমি করতে পেরেছি, যে 2 ফ্যাক্টর থিওরির কথা উনি বলছেন। এখানে 2টো ফ্যাক্টর আমার রয়েছে, একটা সাধারণ ফ্যাক্টর, একটা বিশেষ ফ্যাক্টর, এবং
যদিও পরবর্তীতে ওনার মত অনেক সমালোচিত হয়েছে, সেগুলো অতটা তোমাদের ডিটেলে জানার দরকার নেই। মোটামুটি 2 ফ্যাক্টর তোমরা পড়বে এবং তার যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, বারবার বলছি যে এক্স্যাক্ট পার্থক্যটা কোথায় জি এর সঙ্গে এস এর, সেই পার্থক্য তোমাদের এই লাইন তুলেই প্রশ্ন দেবে, যেগুলো আমি পিপিটিতে অ্যাড করেছি। ওকে, আচ্ছা, আমরা এবার নেক্সট যে তত্ত্ব সেখানে যাচ্ছি। দেখো, আগেই বলেছি আমরা ডিফারেন্ট তত্ত্ব আমাদের আছে, আমাদের পড়তে হয়। যে তোমাদের দেখো মেনশন করে দেওয়াই আছে যে মাল্টি ফ্যাক্টর থিওরি। তো এই মাল্টি ফ্যাক্টর থিওরিটা কার থিওরি? মাল্টি ফ্যাক্টর থিওরি তোমাদের যদি বলে যে বুদ্ধির মাল্টি ফ্যাক্টর থিওরি কে দিয়েছেন, যে মাল্টি ফ্যাক্টর থিওরি দিয়েছেন থর্নডাইক। ঠিক আছে, থর্নডাইকে তোমরা শিখন তত্ত্ব পড়েছো, এডওয়ার্ড লি থর্নডাইক। উনি কি করছেন, উনি বলছেন, থর্নডাইক বলেছেন যে আমাদের যে বুদ্ধি, আমাদের বুদ্ধি 3 ধরনের মানে স্বাধীন উপাদানের সমন্বয়ে গঠিত হয়। সেগুলো কি কি না, আমার বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি এবং সামাজিক বুদ্ধি। ঠিক আছে, কি বললাম যে থর্নডাইকের মতে মানুষের বুদ্ধি 3 ধরনের স্বাধীন উপাদান দ্বারা তৈরি হয়। সেই স্বাধীন উপাদানগুলো আমরা মনে রাখবো। এটা তোমাদের ডাইরেক্টও প্রশ্ন দিতে পারে যে মাল্টিফ্যাক্টর থিওরি কে দিয়েছেন, রাইট? এত ইজিও দিতে পারে। আবার তোমাদের যদি ঘুরিয়ে দেওয়ার হয় তাহলে ধরো এরকমভাবে দিয়ে দিল যে বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি বা সামাজিক বুদ্ধি, এই 3 ধরনের মতবাদ কে দিয়েছেন। বা তার সাথে ধরো এরকমও সম্ভাব্য প্রশ্ন হতে পারে যে এই 3টে ফ্যাক্টর দিল, অন্য কোনো তত্ত্ব থেকে আরেকটা ফ্যাক্টর দিয়ে দিল, দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে বললো যে থর্নডাইক এর মধ্যে এই 3টের মধ্যে, এইগুলোর মধ্যে কোনটা দিয়েছেন, কোন 3টে দিয়েছেন। ক্লিয়ার? এই বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, কাজেই সেই অনুযায়ী তোমার ব্রেনটাকে কিন্তু খেলাতে হবে। ওকে, এবং ভাবতে হবে যে কিভাবে প্রশ্ন আসতে পারে। যখন তুমি পড়বে তখন এইভাবেই পড়বে। যাই হোক, তাহলে এখানে আমরা দেখছি 3টে ধরনের বুদ্ধির কথা উনি বলছেন, যে বিমূর্ত বুদ্ধি, তারপরে হচ্ছে আমার কার্যকরী বুদ্ধি এবং হচ্ছে আমার সামাজিক বুদ্ধি। তাহলে দেখো বিমূর্ত বুদ্ধিটা কি, একটু আগেও আমরা পড়েছিলাম যে এই সংজ্ঞা দিতে গিয়ে যখন টারম্যানের সংজ্ঞা তোমরা পড়েছিলে তখন বলাই হয়েছিল যে বুদ্ধি হচ্ছে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা বা বিমূর্ত চিন্তনের ক্ষমতা। দেখো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, বা অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, এখানে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স পড়বে, তখন কি হচ্ছে যে এখানে আমাদের কি হয়, এই ধরনের বুদ্ধির উপাদানের দ্বারা আমাদের কি হচ্ছে যে চিন্তা করার ক্ষমতা। দেখো এখানে দেওয়া আছে কিছু উদাহরণ, আমি এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি বোঝার জন্য, যে ভার্বাল হতে পারে, ম্যাথামেটিক্যাল সিম্বলিক কিছু হতে পারে, যে সাংকেতিক অর্থ, সম্পর্ক, সাংকেতিক বিষয়, ভাষাগত পার্থক্য, ভাষাগত সম্পর্ক, এগুলো বোঝার জন্য আমাদের যে বুদ্ধির দরকার সেটা হচ্ছে আমার বিমূর্ত বুদ্ধি। আরেকটা জায়গা যে তোমাদের ধরো এরকম উদাহরণ দিয়েও কিন্তু দিতে পারে, যদি সেই লেভেলের যিনি প্রশ্ন করছেন তার মানে কি বলবো, মানে তিনি যদি সেই লেভেলের টাফ প্রশ্ন করার মানে কি বলবো, মানে ইচ্ছা নিয়ে প্রশ্ন করেন, তাহলে এই ধরনের প্রশ্নও তোমরা এক্সপেক্ট করতে পারো, যে ভাষার ব্যবহার, ম্যাথামেটিক্যাল সিম্বলিক মানে সাংকেতিক কোনো বিষয় করা, চিন্তন করা, তারপরে হচ্ছে যে ভাষাগত পার্থক্য বুঝতে পারা, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি যে কিভাবে প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু তোমরা নিজেরাই, তোমরাও তো মানুষ, যিনি প্রশ্ন করছেন তিনিও মানুষ। হ্যাঁ, তোমার থেকে হয়তো বেশি 2-1টা বই ঘেটে উনি প্রশ্ন করবেন, কাজেই তোমাকেও সেই লেভেলে গিয়ে ভাবতে হবে যে কি ধরনের প্রশ্ন আমার হতে পারে, আমার জন্য আমি করতে পারি পরীক্ষায়। ক্লিয়ার? তো এই ধরনের প্রশ্নও কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। তার জন্য আমি মোটামুটি সম্ভাব্য যে জায়গাগুলো থেকে প্রশ্ন আমাদের হতে পারে, দেখো কিছু কমন প্রশ্ন আমরা জানি যে বুদ্ধির সংজ্ঞা, এগুলো সবাই বলবে পড়তে, কিন্তু আমার মনে হয় আমার তোমাদের জন্য বিশেষভাবে এটা বলার যে এইভাবে প্রশ্ন হতে পারে, কারণ যারা তোমরা এসএসসির স্টুডেন্টের সঙ্গে যারা নেটের স্টুডেন্ট আছো তারা জানো যে কি লেভেলের প্রশ্ন হয় বা কিভাবে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। ক্লিয়ার? তো দেখো তাহলে আমরা বুঝলাম যে ভাষাগত সম্পর্ক বুঝতে পারা, ভাষার পার্থক্য বুঝতে পারা, সাংকেতিক বিষয়কে মানে চিন্তন করতে পারা, সাংকেতিক অর্থ বুঝতে পারা, এগুলো সব আমার বিমূর্ত বুদ্ধির মধ্যে পড়ছে এবং এগুলোই আমার বিমূর্ত চিন্তনের মধ্যে তুমি ফেলতে পারো, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর মধ্যে, রাইট? দেন কার্যকরী বুদ্ধি কি, দেখো আমার কংক্রিট, এটাকে আমি কার্যকরী বুঝতেই পারছি যে এটা আমি একটা উদাহরণ দিয়েই দিয়েছি এখানে, মেকানিক্যাল ইন্টেলিজেন্স, যে
আমাদের বিভিন্ন ধরনের যে শারীরিক যে কাজগুলো আমরা করি, যেগুলো স্কিলও হতে পারে, ঠিক আছে, বিভিন্ন, দেখবে সবাই কিন্তু স্কিল্ড পারসন হয় না, সবাই কিন্তু অত ভালো গাড়ি চালাতে পারে না বা কন্ট্রোল করতে পারে না, গাড়ি চালাতে চালাতে মানে অনেক কিছু কন্ট্রোল করতে হয়, সেগুলো করতে পারে না, বা কোনো কিছু মেশিন চালাচ্ছে সেই যে দক্ষতাটা সবার মধ্যে কিন্তু থাকে না, মানে থাকে না বলাটা ভুল হবে, সেই লেভেলে থাকে না, রাইট? তাহলে এই যে কার্যকরী বুদ্ধি যে জায়গাটা, সেই জায়গাটা এই মেকানিক্যাল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। দেন দেখো সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্সটা কি? দেখো এটাও, এই জিনিসটাও কিন্তু সবার মধ্যে সেটা থাকে না, মানে এই যে কথোপকথন করা, সংযোগ স্থাপন করা, অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, ভাবের আদান প্রদান করা, ঠিক আছে, এগুলো কিন্তু সবাই পারে না। এগুলো দেখবে পলিটিক্যাল লিডাররা, ওনারা মানে তো ওনারা তো এগুলোতে সিদ্ধহস্ত, মিনিস্টার বলো, লিডার বলো, রাইট? তারপরে দেখবে যারা সেলসম্যান হয়, ওদের কিন্তু কাজটাই এটা, যে তোমাকে কথার দ্বারা তোমারকে ম্যানিপুলেট করা, তোমার চিন্তাধারাকে, বা তুমি ওই জিনিসটা কিনতে চাইছো না, মানে কিনতে চাইছো না ইন দ্য সেন্স কেনার ইচ্ছা আছে, হয়তো সামর্থ্য নেই, বা ওই মোমেন্টে হয়তো তুমি হেজিটেট ফিল করছো, কিন্তু ওরা কথার দ্বারা তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে দেবে, তুমি বাধ্য হয়ে ওই জিনিসটা, মানে যত টাকায় দাম হোক তুমি কিনে নিয়ে চলে আসবে। এটা আমাদের হয়, রাইট? অনেকে তো বলে আমাদের মেয়েদের নাকি এই জিনিসটা আরও বেশি হয় মার্কেটিংয়ে গেলে, তো যাই হোক সেটা আলাদা কথা। তাহলে কিন্তু এই ধরনের যে এবিলিটিটা, এই ধরনের যে ইন্টেলিজেন্সটা, সেটা হচ্ছে আমার সোশ্যাল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি যে থর্নডাইকের থিওরিটাকে আমরা মাল্টিফ্যাক্টর বলছি। 3টে উপাদানের সমন্বয়ের কথা উনি বলছেন, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা কংক্রিট, একটা সোশ্যাল, মানে সামাজিক, কার্যকরী এবং বিমূর্ত বুদ্ধি। এবং তার মধ্যে যে উদাহরণগুলো তোমরা পড়বে বা উদাহরণ দিয়ে যদি প্রশ্ন দেয়, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কীভাবে প্রশ্ন হতে পারে, এবং তোমাদের আশা করি টপিকটা ক্লিয়ার করতে পেরেছি। এগুলো থেকে অত ডিটেলে হয়তো দেবে না, কিন্তু হ্যাঁ দিয়ে দিতেও পারে নামের সঙ্গে সঙ্গে। ওকে, দেন নেক্সট যে টপিকটা আছে দেখো থার্স্টন, রাইট? থার্স্টনের কিন্তু গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলছেন। আমি আবারও তোমাদের বারবার করে বলবো, বিভিন্ন ডিফারেন্ট থিওরি আছে, শুধুমাত্র আমাদের সিলেবাসে যেটা আছে যে ইউনিফ্যাক্টর, 2 ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর, সেটুকু পড়ে যেও না। ওকে, নিজেরাই মানে আমার কথা শুনলে হয়তো নিজেরাই লাভবান হবে। থার্স্টনের যে গ্রুপ ফ্যাক্টর থিওরি দেখো, থার্স্টনের মতে বুদ্ধি হচ্ছে কতগুলো নিরপেক্ষ স্বাধীন মানসিক উপাদানের সমন্বয়। এখানে উনি কি করছেন, এখানে আমরা নামগুলো মনে রাখবো এবং ওনার যে যিনি দিয়েছেন তার নামটা আমরা মনে রাখবো, যে গ্রুপ ফ্যাক্টর থিওরি বলছে। এবং আরেকটা নাম তোমরা এখানে মনে রেখো, যে প্রাইমারি মেন্টাল এবিলিটি বলছেন। এবং এগুলোকে উনি কি বলছেন, যে সবই হচ্ছে আমার প্রাইমারি মেন্টাল এবিলিটি, রাইট? প্রাইমারি মেন্টাল এবিলিটি বা আমার প্রাথমিক মানসিক সক্ষমতা, মানে কোনো একটা কাজ করার পিছনে আমার এই কাজগুলো, এই স্বাধীন মানসিক উপাদানগুলো আমার কাজ করে। তাহলে আমরা দুটো নামে, আমাদের থার্স্টনের থিওরিটাকে আমরা দুটো নামে জানছি। কি নামে জানলাম থার্স্টনের থিওরিকে? একটা হচ্ছে আমরা জানলাম যে গ্রুপ ফ্যাক্টর থিওরি, বা আরেকটা জানলাম প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি, রাইট? প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা এবার নামটা শুধু জেনে নেব যে কি বলছেন। দেখো এখানে উনি অনেকগুলো বলছেন, যে ভার্বাল, স্পেশিয়াল, নিউমেরিক্যাল, তারপরে হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি, তারপরে হচ্ছে তোমার পারসেপচুয়াল যে ফ্যাক্টরের কথা, তারপরে রিজনিংয়ের কথা উনি বলছেন। ক্রম হিসাবে মনে রাখার দরকার নেই, এগুলো নাম হিসাবে শুধু মনে রেখো। যে সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, যে সংখ্যাতাত্ত্বিক উপাদান, যে নিউমেরিক্যাল, যে কত দ্রুত মানে সংখ্যার ব্যবহার করতে পারছে বা সঠিকভাবে তাকে অনুধাবন করতে পারছে, রাইট? দেন হচ্ছে বাচনিক ক্ষমতা। আমরা যদি দেখি সেখানে বাচনিক যে ক্ষমতার কথা, সেটা যে ভার্বাল ফ্যাক্টর, বাচনিক বলতে এখানে মনে রেখো যে ভার্বাল ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। তোমরা এখানে একটা কাজ করো, এখানে তোমরা ওই শর্টে মনে রাখতে পারো, সেগুলো ইংলিশে মনে রাখতে পারো। ইংলিশগুলো এতটা তো টাফ নয় যে তোমরা মনে রাখতে পারবে না। তাহলে এখানে এইভাবে মনে রাখতে পারো যে VSN, রাইট? VSNM WPR,
VSNMWPR, রাইট? তো ভিটা কি? ভিটা হচ্ছে আমার ভার্বাল, এসটা হচ্ছে আমার স্পেশিয়াল, এনটা হচ্ছে আমার নিউমেরিক্যাল, এম হচ্ছে আমার মেমোরি ফ্যাক্টর, আর ডব্লিউ হচ্ছে আমার ওয়ার্ড ফ্লুয়েন্সি, যেটা শব্দগত দ্রুত শব্দের ব্যবহারের ক্ষমতা, তারপরে হচ্ছে পারসেপচুয়াল, পি হচ্ছে পারসেপচুয়াল, আর হচ্ছে রিজনিং। এভাবে তোমরা শর্টে মনে রাখতে পারো ইংলিশগুলো দিয়ে, ঠিক আছে? আর না হলে এই যে দেখো যে বাংলাগুলোও দেওয়া আছে, যেভাবে তোমাদের সুবিধা সেভাবে মোট কথা মনে রেখো। যদি আইডেন্টিফাই করতে দেয় বাই চান্স, তাহলে যেন করে আসতে পারো। ওকে, আচ্ছা, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। আমরা দেখছি যে স্থানিক যে কাজকর্ম, অনেকের মানে হয় না যে কোনো কাজ সম্পর্কে কোনো ব্যক্তির কাজের যে স্থান, মানে সেটাকে সে মানে ঠিকভাবে কাজ করতে পারে। হয় না যে দেখবে সাধারণ অর্থে বলতে গেলে হয় যে কোনো ব্যক্তি কি হয় না, যে কোনো জায়গায় যে কোনো জিনিস রেখে দেয়, এগুলো ঠিক না। যেমন কার পার্কিং করছে, একটা জায়গায় রেখে দিচ্ছে, তার কোনো সেখানে কোনো সেন্স কাজ করে না সাধারণ অর্থে যদি মানে বলি তো। এবং অনেকের একদম দেখবে যে ডিসিপ্লিন ওয়েতে সেই কাজগুলো করছে, যে যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় সেই জিনিসটা রাখছে, এই যে করাটা, এটাকেই বলা হচ্ছে। তারপর হচ্ছে স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, যে আগের দিন আমি স্মৃতি ক্লাসে তোমাদের বলেইছি যে স্মৃতির যে উপাদান, সেখানে আমার সংরক্ষণ ক্ষমতা দরকার হয় এবং পুনরুৎপাদন দরকার হয়। শুধু সংরক্ষণ নয়, এখানে সংরক্ষণের কথাই বলা হয়েছে যে আমি কত ভালোভাবে জিনিসটাকে স্টোর করতে পারছি। এবং যদি এটা না হয়, আমরা দেখেছিলাম যে এর থেকে আমাদের বিস্মৃতি হচ্ছে, রাইট? মেমোরির ক্লাস যারা করেছো তারা দেখেছো, এবং যারা পড়ে থাকবে তারাও জানবে। তারপরে হচ্ছে যে অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা, এটাকে আমরা বলছি যে রিজনিং ফ্যাক্টর। শুধু অবরোহী নয়, এখানে ইন্ডাকটিভ ডিডাকটিভ দুটো যুক্তিরই কথা বলা হয়েছে, যে লজিক্যাল যে কাজগুলো সেটা আমরা কিভাবে করতে পারছি, কত মানে হয় না যে কত দক্ষতার সাথে করতে পারছি। তারপরে দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা, যে শব্দগত যে উপাদান, যে ওয়ার্ড ফ্লুয়েন্সি, যে শব্দের অর্থ এবং ডিফারেন্ট যে শব্দ, যে ডিয়ারের দুটো ওয়ার্ড হয়। তারপরে হচ্ছে যে বার্কও বলতে পারো, মানে ডিফারেন্ট যে ওয়ার্ডগুলো হয় তার যে ডিফারেন্ট মিনিং, এগুলোকে পার্থক্যকে বুঝতে পারা, বা প্রয়োগ, শুধু বুঝতে পারা নয়, তাকে প্রয়োগ করতে পারা ভিন্ন অর্থে, এগুলোও কিন্তু এই এবিলিটির মধ্যে পড়ছে। তারপরে প্রত্যক্ষগত দ্রুততা, ঠিক আছে? কত দ্রুত তুমি একটা জিনিসকে মানে পারসিভ করতে পারছো, তাকে বুঝতে পারছো, দেন সেটাকে ইন্টারনালাইজ করতে পারছো, এগুলোকে সবটাকেই বলা হচ্ছে। তাহলে এখানে আমরা জানলাম যে থার্স্টন গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলছেন, এবং কি কি মনে রাখবো সেগুলো আমরা বললাম, কিভাবে মনে রাখবো সেটাও আমি বললাম। তারপরে দেখো আরেকটা থিওরির কথা, যে হাওয়ার্ড গার্ডেনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো যদিও একটাও তোমাদের সিলেবাসে মেনশন করা নেই, আমি আবারও বলছি, বারবার বলছি, এগুলো কিন্তু নামগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এনাদের তত্ত্ব হচ্ছে খুব ইম্পর্টেন্ট তত্ত্ব, এবং এগুলো থেকে আমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। যদিও আমাদের সিলেবাসে মেনশন করা নেই, তাও আমাদের দিতে পারে। গার্ডেনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সটা কি? উনি 1983 খুব সম্ভবত 83তেই উনি কি করছেন, এক নতুন বুদ্ধির উপাদানের কথা বলছেন, বা বুদ্ধির তত্ত্বের কথা বলছেন। সেটা কি না, বহুমুখী বুদ্ধি, যেটাকে মাল্টিপল ইন্টেলিজেন্স বলছে, ঠিক আছে? থর্নডাইকেরটার সঙ্গে কিন্তু এটা গুলিও না, আবারও বলছি, থর্নডাইকেরটা হচ্ছে মাল্টি ফ্যাক্টর থিওরি, রাইট? আর এটা হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, দুটো কিন্তু আলাদা। এখানে উনি কি বলছেন যে দেখো, যে মানুষের বুদ্ধি এক নয়, একাধিক, ঠিক আছে? একাধিক বুদ্ধির কথা বলছেন। এবং এই যে ব্যক্তি যখন কোনো কাজ করে, বৌদ্ধিক কাজ করে, তখন এই একাধিক বুদ্ধির সমন্বয়ে সে কাজগুলো করে, এবং প্রত্যেকটা বুদ্ধি স্বাধীনভাবে গঠিত হয়, একটা আরেকটার উপর প্রভাব ফেলছে, এরকম কথা কিন্তু উনি বলছেন না। এবং এখানে দেখো উনি কি বলছেন, যে ভাষাগত, এটা কিন্তু মিল পাবে অনেকটা থার্স্টনের সঙ্গে, কিছু জিনিস মিল পাবে, কিছু জিনিস আলাদা। যেরকম ভাষাগতটা আলাদা করে আর বোঝানোর কিছু নেই, একটু আগেই তোমাদের বলেছি যে ভাষাগত দক্ষতার কথা এখানে উনি বলছেন, মানে যে দেখবে যারা লেখক হয়, যারা লেখালেখি করে আর কি, তারপরে হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা বক্তা, এটা কি হয়, ভাষা নিয়ে খেলা করে লেখকরা, তাই তো, যে নিজের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারে। তারপরে হচ্ছে যে যৌক্তিক এবং গাণিতিক,
রাইট। যৌক্তিক গাণিতিক যেটা হচ্ছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল, একটু আগেই বলেছি যে যৌক্তিক গাণিতিক, যৌক্তিক দিকটা আমরা বলতে পারি দার্শনিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে বিজ্ঞানীদের মধ্যে যে এবিলিটিগুলো থাকছে স্পেশাল, দেখবে যে সবার কিন্তু এটা এক হয় না, সবাই কিন্তু মানে সেই এবিলিটিটা এক ধরনের হয় না। তারপরে স্থানিক বুদ্ধি কি সেটাও বলেছি, যে এখানে তোমরা বলতে পারো যে শিল্পীদের বলতে পারো। তারপরে যারা ধরো হয় না যে একটু আগেও বললাম সাধারণ অর্থে যে কোনো একটা পার্টিকুলার জায়গাকে তুমি কত সুন্দরভাবে সাজাবে, যে ইন্টেরিয়ার ডেকোরেটর যারা হয়, যে একটা ছোট জায়গাকে কত সুন্দর করে সাজিয়ে দেয়, এগুলো কিন্তু তাদের একটা স্পেশালভাবে মানে যে স্পেশাল ইন্টেলিজেন্সটা তার মধ্যে একটু বেশি থাকে, এটা কিন্তু সবাই পারে না, রাইট। তারপরে হচ্ছে যে শারীরবৃত্তীয়, গতি এবং শারীরবৃত্তীয়, যে কাইনেটিক এবং ফিজিওলজিক্যাল ইন্টেলিজেন্স, সেটা কি? সেটা হচ্ছে যে যারা দেখবে খেলোয়াড় হয়, অ্যাথলেটিক হয়, তারপরে ডান্সার হয়, তাদের মধ্যে এই ধরনের বুদ্ধির যেটা আমরা বেশি পাই। তারপরে হচ্ছে যে সঙ্গীত সংক্রান্ত, যে মিউজিক্যাল যে দিকগুলো, যেরকম লয় বলো, তাল বলো, বা এই ধরনের কোয়ালিটিগুলো যাদের মধ্যে বেশি থাকে, এই ধরনের মানে এইগুলোকে নিয়ে যারা কাজ করতে বেশি সক্ষম, ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে ডিফারেন্ট মিউজিক তৈরি করতে পারে, তাদের কথা বলা হচ্ছে। তারপরে অন্তর্ব্যক্তিক, যে নিজের মনকে ভালোভাবে জানছে বা নিজের কাজগুলোকে সে ভালোভাবে ইভ্যালুয়েট করছে, রাইট। যে হয় না যে দেখবে যে আমরা একটা কোনো কাজ করলাম, সারাদিনে আমরা যে কাজ করি সবটাই যে ঠিক হয় এমন নয়, ঠিকও হয় ভুলও হয়, কারণ আমরা মানুষ, তাই তো? তাহলে সেগুলোকে আমরা দিনের শেষে কোথাও না কোথাও ভাবি যে এই কাজটা আমি ঠিক করিনি, বা কোনো একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। সবাই কিন্তু অন্যের কাছে সমাধান চাওয়ার জন্য যায় না, সে নিজের কাজটাকে মূল্যায়ন করে, তারপরে সে ওই কাজের সমাধান খোঁজার চেষ্টা করে, যে এটা করলে আমার এটা হবে, বা ওইটা করলে আমি এই রাস্তায় যেতে পারবো, তাহলে আমি কোনটা করব। এগুলো কিন্তু সবার মধ্যে সমানভাবে থাকে না। তো এই যে এটা যাদের মধ্যে এই ক্ষমতা বেশিভাবে থাকে তাদের কথা বলা হচ্ছে যে অন্তর্ব্যক্তিক। তারপরে আন্তর্ব্যক্তিক হচ্ছে যে অন্যের সঙ্গে যে সম্বন্ধ যুক্ত, যেরকম ধরো কাউন্সিলর, মনোবিদ, এরা কি করছে, অন্যের সমস্যাকে সমাধান করতে পারছে। শিক্ষক শিক্ষিকা অন্যকে ইভ্যালুয়েট করার কথা বলছে। এবং প্রকৃতিগত, এটা উনি পরে অ্যাড করেছেন, ঠিক আছে। প্রকৃতিগত বুদ্ধির কথা বলছেন, যেখানে হচ্ছে যে কি হচ্ছে যে না, পরে যেটা অ্যাড করেছে সেটা তোমাদের এখানে দেওয়া হয়নি, পরে অ্যাড করেছেন এক্সিস্টেন্সিয়াল। হ্যাঁ, প্রকৃতিগতটা হচ্ছে যে ন্যাচারালিস্টিক, যে হয় না যে দেখবে সবার মধ্যে কিন্তু ওই বাগান করার কোয়ালিটি, বা কৃষক যারা হন তাদের মধ্যে কিন্তু তারা একটা রপ্ত, মানে ওটাই মানে ওনাদের কাজ, মানে ওই কাজটা ওনারাই কিন্তু ভালোভাবে করতে পারে। সবাই কিন্তু গার্ডেনিংয়ের যে সেন্স, বাগান করা বা চাষাবাদ করা, এগুলোর কিন্তু সবার সমানভাবে থাকে না, ঠিক আছে। তারপরে যারা ধরো উদ্ভিদ বিজ্ঞানী, বাস্তুতন্ত্র বিজ্ঞানী, কৃষক, এনাদের মধ্যে এই ধরনের বুদ্ধিগুলো থাকে, এবং এগুলোর কথা বলা হয়েছে। এগুলো থেকে তোমাদের অত ডিটেলে হয়তো দেবে না, কিন্তু কেন আমি পড়াচ্ছি যে নামগুলো থেকে দিতে পারি, যে গার্ডেনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কে দিয়েছেন বলো, এবং এগুলোর মধ্যে থেকে হয়তো দিয়ে দিতে পারে যে এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে, রাইট। কাজেই এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। এবং এক্সিস্টেন্সিয়াল বুদ্ধির কথা বলছেন, যে এক্সিস্টেন্সিয়াল মানে হয় না যে সবাই তো আর এগুলো নিয়ে যারা ক্রাইসিস, যে আমি কে, হু অ্যাম আই, তারপরে হচ্ছে যে আমার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, পারপাস কি, এগুলো নিয়ে চিন্তা করে, তো তাদের যে ধরনের বুদ্ধি বা সেই যে থিঙ্কিং, সেটাকে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ফেলা হচ্ছে। ওকে, আর যে দুটো কথা তোমাদের বলবো ভাবলাম, আচ্ছা তা আমি আরেকটা কাজ করব, তোমাদের বুদ্ধি থেকে বাকি যে টপিকগুলো আছে বা বাকি যে পোর্শনগুলো আমাদের নামগুলো পড়তে হয়, সেখান থেকে তোমাদের একটা এমসিকিউ এর একটা ক্লাস নিয়ে নেব। তাহলে কি হবে, তাহলে যে বাকি যেগুলো বললাম না, মানে বাকি যেগুলো এখানে অ্যাড করা হয়নি, সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা জানলাম যে গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্স দিয়েছেন। তারপরে আরেকটা নাম তোমরা একটু মনে রাখতে পারো, যে স্টার্নবার্গ হচ্ছে যে ট্রায়ার্কিক থিওরির কথা বলছেন, যে ত্রিযোজি তত্ত্বর কথা কে বলছেন, বুদ্ধি সংক্রান্ত ত্রিযোজি তত্ত্বের কথা বলছেন যে স্টার্নবার্গ, ঠিক আছে।
তারপরে আরও অনেক তত্ত্ব আছে যেগুলো আমি তোমাদের ওই এমসিকিউর মাধ্যমে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা পারলে জয়েন হও। সেখানে আমাদের মাঝে মাঝে প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন উত্তর ডিসকাস করা হয়, সেগুলো আশা করি তোমরা হেল্পফুল হবে। ওকে, তারপরে কেটেল হচ্ছে তরল বুদ্ধি কেলাসিত বুদ্ধির মধ্যে পার্থক্য নয়, উনি 2 ধরনের বুদ্ধির কথা বলছেন। ওকে, তো এই তত্ত্বগুলো রয়েছে, আরও কিছু রয়েছে যেগুলো আমি চেষ্টা করব নেক্সট একটা ছোট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেওয়ার, এবং বুদ্ধির অভিক্ষা সংক্রান্ত থিওরিটাও তোমরা পাবে। আর কি কি এসএসসি রিলেটেড কি কি টপিক তোমরা জানতে চাইছো সেগুলো আমাদের একটু জানিও, হয় হোয়াটসঅ্যাপে জানিও বা এখানে কমেন্ট করে জানিও। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।